আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে। আপনারা জানেন যে মেজর সিনহার যে দুর্ভাগ্যজনক পরিণতি তাকে বরণ করতে হয়েছে ক্রস ফায়ারের মাধ্যমে। আমরা খুব জোরালোভাবেই বলতে পারি এটি কথিত ক্রস ফায়ার বা কথিত হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা কথিত বন্দুকযুদ্ধ। এটি প্রকারান্তরে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের আশ্বাসও দেওয়া হয়েছে যে এ ধরনের ঘটনা আর ঘটবে না। প্রশাসন যখন এই কথা বলে তখন বিষয়গুলো আরও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে আমাদের সামনে। এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে। কখনো কখনো মেজর সিনহার মতন কেউ কোনো বড় জায়গায় তার কর্মজীবন কাটিয়েছে বা তার ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত ছিল, এমন কেউ এই ধরনের দুর্ভাগ্যজনক পরিণতি যখন বরণ করে নিতে হয় তাকে, তখনই বিষয়গুলো আলোচনায় বেশি আসে। সাধারণ মানুষ যখন এই ধরনের ঘটনার শিকার হন তখন হয়তো সেগুলোর সংখ্যাতাত্ত্বিক বিচারেই রয়ে যায়। এর শেষ কোথায়? সেই ক্লিন হার্ট অপারেশন থেকে শুরু করে বর্তমানে মাদক বিরোধী অভিযান নামে যেগুলো চলছে, তার শেষ কোথায়? এই বাংলাদেশকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি, এসব নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। এই বিষয়ে আলোচনার জন্য বাংলা ভিশনের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, রয়েছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। আমরা আলোচনা যাওয়ার আগে যথারীতি বাংলা ভিশনের বার্তা কক্ষ থেকে একটু ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল। নাবিল, আমাদেরকে যদি একটু জানাতেন দেশের সর্বশেষ পরিস্থিতি। আচ্ছা, সর্বশেষ খবর যদি আপনাকে জানাই তো কিছুক্ষণ আগে শিক্ষা সচিব বাংলা ভিশনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। উনি বলেছেন যে কয়েক মাস আগে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা 15 দিনের নোটিশে নেওয়ার জন্য সরকার চিন্তাভাবনা করছে, প্রস্তুত রয়েছে। তো অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে তারা যেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখে। 15 দিন আগে জানানো হবে এবং তার মধ্যে এইচএসসি পরীক্ষা হবে। আপনারা জানেন যে কয়েক লাখ শিক্ষার্থী আছে এইচএসসি পরীক্ষার্থী, যেটা গত মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যায়। এছাড়া পিএসসি এবং জিএসসি অর্থাৎ পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে প্রতি বছর হচ্ছে, এবছর এটা নাও হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। কারণ সরকারের একটা টেকনিক্যাল কমিটি এই ব্যাপারে পরীক্ষা না নিয়ে স্কুল পর্যায়ে পরীক্ষা বা ইভ্যালুয়েশনের মাধ্যমে পরবর্তী ক্লাসে অর্থাৎ নবম শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীতে তাদেরকে উন্নীত করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো সেটাও এখনও পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে। আর আপনি যেটা শুরুতেই বলছিলেন মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে, এই বিষয়ে আজকে আরও 3 জনকে আটক করা হয়েছে। এর আগে 7 জন আত্মসমর্পণ করেছেন। আজকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছেন পুলিশ যে নিহত মেজর সিনহা সহ তার সহযোগীদের বিরুদ্ধে যে 2টি মামলা করেছিল, সেই সব মামলায় যাদেরকে পুলিশের পক্ষ থেকে সাক্ষী করা হয়েছিল, সেরকম স্থানীয় 3 জনকে আজকে র্যাব আটক করেছে এবং তাদেরকে 10 দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতের কাছে। এই বিষয়ে শুনানি আগামীকাল হবে। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে 3 জন তারা পুলিশের সোর্স এবং পুলিশের সাথে ঘনিষ্ঠ এরকম একটা কিছু তথ্য পাওয়া গেছে। অর্থাৎ মেজর সিনহা যখন পাহাড়ের উপরে উঠে রাতের ছবি তুলছিলেন, ভিডিও ধারণ করছিলেন তার প্রামাণ্যচিত্রের জন্য, তো এই সময় তারা পাহাড় থেকে যখন নেমে আসছিলেন তখন এরাই ডাকাত বলে চিৎকার করেছিল মসজিদের মাইকে, আসলে তারা ঘোষণা দিয়ে তারা তো প্রশ্নবিদ্ধ সত্যি সত্যি তারা পাহাড়ে গিয়েছিলেন কিনা। এরকম বলা হয়েছে যে মামলায় বলা ছিল কমিউনিটি পুলিশ এক সদস্য সহ আরও স্থানীয় এক বাসিন্দা তারা পাহাড় থেকে নেমে আসতে দেখছেন এবং টর্চ মারতে দেখছেন, এরকম দেখে তারা মনে করেছেন ডাকাত। এটিও তো তাদের ভাষ্য। আচ্ছা, এটা আসলে র্যাবের ভাষ্য একরকম, পুলিশের ভাষ্য একরকম, স্থানীয়দের ভাষ্য একরকম, আবার স্থানীয় সাংবাদিক যারা দীর্ঘদিন থেকে এটাকে ফলো করছেন তারাও নানা রকম ভাষ্য দিচ্ছেন। আসলে এটার আসল সত্যতা কতটুকু এটা আসলে জানার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তবে এটা ওই এলাকায় মাদক নির্মূলের নামে পুলিশ এবং তার সাথে জড়িত মানুষজন যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি এলাকায় তৈরি করেছিল, বিনা বিচারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, এটা আসলে এই চিত্র বরাবরের মতো ক্লিয়ার হয়েছে। এটা সারা দেশের তুলনায় ওই এলাকায় এই ধরনের কিলিংয়ের ঘটনা বেশি ঘটেছে। যেমন আমরা আলোচিত একটা ঘটনা ছিল ইকরাম হত্যা, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকরাম হত্যা,
সেই হত্যাকাণ্ডেরও কিন্তু আমরা এর পরে আর কোনো ফলো আপ দেখিনি, এটার কোনো বিচারও হয় নাই, যার কারণে একের পর এক এরকম ঘটনা ঘটছে। তো এই ঘটনার আশা করছি এই সিনহা হত্যার বিচারের মাধ্যমে এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শেষ হবে অথবা কমে আসবে এই আশা করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ নাবিল আপনাকে। নূর খান লিটন, মেজর সিনহার হত্যাকাণ্ডের পূর্বাপার ঘটনা, আগের অনেক বিষয় যেমন সামনে এসেছে, পরবর্তীতে অনেক বিষয় সামনে চলে আসছে। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই আলোচনা করবো আজকের বিষয়টিও তাই, কিন্তু তার আগে আপনার কাছে প্রশ্ন যে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার তো আমরা পাচ্ছি না, কখনো কখনো সেগুলো ইনডিমিনিটি আকারে সংসদে পাশ হয়েছে, অর্থাৎ এগুলো তো বিচারের বাইরেই রয়ে যায় বা সেগুলো আইনি তকমা লাগানো হয়। কিন্তু মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয়টিতে আপনি কতখানি আশাবাদী বিচার পাওয়ার বিষয়ে? এক কথায় যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে এখন পর্যন্ত আমি খুব বেশি আশাবাদী নই। এই কারণে খুব বেশি আশাবাদী নই যে এর আগে, এই মেজর সিনহার আগে কিন্তু কয়েক হাজার মানুষ ক্রসফায়ারের নামে, বন্দুকযুদ্ধের নামে, এনকাউন্টারের নামে কোড আনকোড নিহত হয়েছে এবং প্রায় অনেক ক্ষেত্রেই জনগণের ভিতর ক্ষোভ ছিল, জনগণ তার বহিঃপ্রকাশও ঘটিয়েছে, দাবি তুলেছে এগুলির বিচারের ব্যাপারে, কিন্তু একটিরও ওইভাবে তদন্ত, মানে যে তদন্তের উপর আস্থা রাখা যায়, বিশ্বাস করা যায়, নির্ভর করা যায় এমন কোনো দৃশ্যমান তদন্ত আমরা দেখিনি। যদি আমরা একটু বিবেচনায় নেই শুধু টেকনাফ অঞ্চল বা কক্সবাজারকে, তাহলে আমরা দেখব যে গত ১.৫-২ বছর, অর্থাৎ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে ওই এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ বিভিন্ন সময়ে মাদক যুদ্ধে নিহত হয়েছে। আমি যত জানি, মানে গত ২০১৮-র ৪ মে থেকে যখন মাদক বিরোধী অভিযান শুরু হলো, তখন কক্সবাজার জেলাতেই ২২৭ জন এরকম, কিন্তু ওই যে বিজিবি, র্যাব এবং পুলিশের হাতে এইটা। তো এই ঘটনার আগে কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এগুলি প্রকাশ হচ্ছে, যে প্রদীপ সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওসি, যে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছেন, ক্রসফায়ারের কথা বলছেন, এবং ওই এলাকায় এখন তো খুব স্পষ্ট, আর আমার যেহেতু ওই এলাকায় যাতায়াত আছে, আমি যেটা লক্ষ্য করেছি যে এইখানে এই ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, এইটিকে কখনো কখনো হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থনৈতিক, মানে টাকা সংগ্রহের জন্য, ঘুষ সংগ্রহের জন্য। এবং আজকে ওসি প্রদীপের নামটা সামনে চলে আসছে, কিন্তু এরকম অসংখ্য পুলিশ অফিসার ওই এলাকায় যারা এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিলেন, শুধুমাত্র ২-৩ জনে কিন্তু মিলে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত করেননি বা এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করেননি। ওখানে অনেক জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে বলেন, এবং ওসির টিম সম্পর্কে যে শব্দটা শোনা যাচ্ছে, এবং এই ধরনের কাজের ভিতরে যাদেরকে যুক্ত করেছেন উনি আস্থাশীল মনে করে, তাদের সংখ্যাটি কিন্তু কম নয়। এটা হচ্ছে পুলিশের দিক। এর পাশাপাশি পুলিশের সোর্স দালাল বলে একটা বিষয় আছে, যারা থানার সাথে কানেক্টেড থাকে, বিভিন্ন তথ্য দেন, এবং কখনো সত্য কখনো মিথ্যা তথ্য দেন, কখনো এই তথ্যের উপর ভিত্তি করে নিজেরাও কাজের সাথে যুক্ত থাকেন এবং তারাও অর্থনৈতিক লাভবান হন। কখনো কখনো তারা মধ্যস্থতাকারী হিসাবেও আত্মপ্রকাশ করেন। এবং এই টেকনাফ থানার ব্যাপারে যে কথাগুলো আসছে, যে তাদের একাধিক জায়গা, মানে একাধিক বাসা ছিল যেখানে বসে তারা দেন দরবার করতেন, তারা পরিকল্পনা করতেন মামলা কিভাবে করবেন কি করবেন না ইত্যাদি বিষয়গুলো। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে টেকনাফ থেকে উখিয়া বা অন্য অঞ্চলে যেও, অন্য অঞ্চলের ওসিদেরকেও যুক্ত করে অনেক অপারেশন কিন্তু এই ওসি প্রদীপের মানে প্রদীপ করেছেন। এই ঘটনাগুলো যে এতদিন ধরে ঘটছে, যদি আমরা কক্সবাজারের এই মাদক বিরোধী অভিযানের বিষয়টুকু শুধু আলোচনা করি, অন্যগুলি বাদ দিও, তাহলেও দেখবেন যে এত ঘটনা, এত ভয়াবহতা, এত নির্মম, এত ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে কই পুলিশের জেলা পর্যায়ের নেতৃত্বে যারা আছেন, যারা বিভাগীয় পর্যায়ে আছেন, যারা হেডকোয়ার্টারে আছেন, তাদের গোয়েন্দা সংস্থা আছে,
তারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ নিবেদন, তিনি তার সর্বোচ্চ পদকে ভূষিত হয়েছেন। তার মানে বন্দুকযুদ্ধের উপর ভর করে তিনি পুলিশের পদক আমার পেয়েছেন। বিষয়টা হচ্ছে, এখন দেখার বিষয় হচ্ছে যে এই ধরনের ঘটনা কি শুধু ওসি সাহেবরা বা ফিল্ডে যারা কাজ করেন তারা নিজ উদ্যোগে করেন, না এখানে প্রচ্ছন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল বা চেইন অফ কমান্ডে যারা আছেন তারাও এটিকে বাহাবা দেন, অথবা রাষ্ট্র বুঝে হোক, রাষ্ট্র কোনো এক দুর্বলতার সুযোগে এগুলোর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। বরং আমরা যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন সময় যখন প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যখন প্রশ্ন এসছে, তখন দুটি খুব সাধারণ ঘটনা বলা হতো, এটা বিচ্ছিন্ন ঘটনা। আসলে কি বিচ্ছিন্ন ঘটনা বলে পার পাওয়ার কোনো সুযোগ এখন আর আছে এতগুলো ঘটনার পর? আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি প্রতি বছর পুলিশ দিবসের খেয়াল করেন যে পদকের ব্যাপারটা কি কি বিবেচনায় পদকগুলো দেওয়া হয়, আমরা যদি বইগুলি নিয়ে বসি গত 10-12 বছরে, তাহলে দেখবেন যে অসংখ্য এই পুলিশ পদক বলেন আর প্রেসিডেন্ট পদক এরকম মনে হয় দেওয়া হয়। এই ক্ষেত্রে বিবেচ্য বিষয় যেগুলোকে গ্রহণ করা হয় বিবেচ্য বিষয় হিসাবে, তার সেগুলি কিন্তু বিতর্কিত বিষয় আছে। অর্থাৎ জনগণের ভিতরে যে বিষয়গুলো নিয়ে আইন বহির্ভূত কাজের কথা বলা হয় বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেগুলোকে বিবেচনায় নিয়ে সেগুলোকে সাহসিকতার বাহাবা দিয়ে তাদেরকে পুরস্কৃত যখন করা হয়, তখন এই জিনিসটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে রাষ্ট্র এমন কোনো পলিসি নিচ্ছে কিনা, বা রাষ্ট্রের কোনো দুর্বলতার সুযোগে বাহিনীগুলো এগুলোকে চালিয়ে দিচ্ছে কিনা। নারায়ণগঞ্জের খুনের সময় কিন্তু ইনভেস্টিগেশনে কিছু বিষয় বেরিয়ে এসেছিল, কিন্তু একটি পর্যায়ে যে দেখলাম আমরা যে তদন্ত গতিটা কিন্তু স্তিমিত হয়ে গিয়েছিল। ওই একটা নারায়ণগঞ্জের র্যাব পর্যন্ত আসছে, তার উপরের বিষয়গুলো কিন্তু আর আসেনি, যদিও সেখানে কিছু কথা কিন্তু 164-এ আসছিল। আমি আসছি আপনার কাছে, আমি একটু জাকির কাজল আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো আপনারা কথা বলছেন, বিশেষজ্ঞ মহল কথা বলছে, অপরাধ বিজ্ঞানীরা কথা বলছেন, এবং এগুলো তো অতীত অভিজ্ঞতা বা চলমান অভিজ্ঞতা। আমরা লাতিন আমেরিকা থেকে শুরু করে মেক্সিকো বা অন্য অন্য জায়গায় এইসব ঘটনা ঘটছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই সব দেশে তো অপরাধ নিয়ন্ত্রণে আনা যায়নি। বাংলাদেশের ক্ষেত্রে কি এই ধরনের ক্রস ফায়ার বলি বা এনকাউন্টার, বন্দুকযুদ্ধ, ক্লিন হার্ট অপারেশন, এইসব করে কি আসলেই কোনো ধরনের অপরাধের মাত্রা কমানো গেছে? না, ধন্যবাদ। এগুলি আসলে অপরাধের মাত্রা কতটুকু কমানো গেছে সে প্রশ্ন থাকে, কিন্তু যারা এই কর্মগুলি করছেন তারা যে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন এতে তো কোনো সন্দেহ নেই। আপনি যদি, আমরা আজকে প্রদীপের কথা বলছি, আপনি প্রদীপের যে সম্পদের বিবরণী এখন বেরোচ্ছে তার থেকে তো বোঝা যাচ্ছে যে কারা লাভবান। আর প্রদীপ 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 করছি আমরা আজকে, কিন্তু এই প্রদীপ তো আর একদিনের সৃষ্টি না। প্রদীপকে যারা হৃষ্টপুষ্ট করেছেন, আমরা কিন্তু যেটা ভাই বললেন সেটার দিকে কিন্তু আমরা কিন্তু তাকাচ্ছি না। আজকে যদি আপনি এই প্রদীপকে যারা হৃষ্টপুষ্ট করেছেন, এই প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়নের যদি মূলোৎপাটন না করেন, আজকে হয়তো আপনি এক প্রদীপকে নিভিয়ে দেবেন, কালকে আরেক দিয়া জ্বলে উঠবে, পরশুদিন আরেক লণ্ঠন জ্বলে উঠবে, মানে বিভিন্ন নামে তো এগুলো হতেই থাকবে। কাজেই আমার কাছে প্রদীপ ইজ নট এ ফ্যাক্টর। আমার কাছে হচ্ছে এবার যখন আপনি পিন পয়েন্ট করেছেন বা আমরা একটা আশার আলো আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে খালি প্রদীপ না, প্রদীপকে যারা এতদিন লালন পালন করে, যে প্রদীপ বলেন, শাহেদ বলেন, এরা তো একদিনের সৃষ্টি না, বা এরা তো নিজের খুঁটির জোরে না, তো ওই খোটার জোরে বলদ খুদে একটা কথা আছে না গ্রাম্য ভাষায়, তাদের খোটার জোরটা যদি আপনি ভাঙতে না পারেন, এবং খোটাটাকে যদি মূলোৎপাটন যেটা আমি বলছি, আপনি আজকে এক প্রদীপকে সরাবেন, কালকে আরেক রোহিঙ্গা হাজির হবে, তাকে আদৌ হবে সেটা। এবারেরটা একটু আশার আলো এজন্য দেখছি, আমি যেটা বলছি, দেখেন মেজর সিনহাকে হত্যা করার পরে আমরা নজিরবিহীন একটা ঘটনা দেখলাম যে আমাদের সেনা প্রধান এবং পুলিশ প্রধান একসঙ্গে একটা প্রেস কনফারেন্স বলবো আমি, প্রেস ব্রিফিং যাবেন করলেন। এটা কিন্তু বাংলার দেশের এই 50 বছরের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এরকম কিন্তু আমরা দেখিনি, তাই না? এবং সেখান থেকে বলা হলো যে এটার হয়তো এখানে ইতি ঘটবে, এরকম আর হবে না। দুঃখজনকভাবে পরের দিনই কিন্তু সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে, এটা হয়তো ওই মেসেজটা, তারপরে কিন্তু এখন পর্যন্ত থেমে আছে। ভাই যেটা বললেন যে এরকম, আপনিও বললেন একটা পরিসংখ্যান দিলেন যে এতগুলি হত্যা হয়েছে, কিন্তু কিছু হয়নি। এটা আমি একটু আমি একটু আশাবাদী হতে চাই ভাই, যেটা খুব নৈরাশ্য প্রকাশ। আমি একটু আশাবাদী হতে চাই দুটি কারণে। একটা হচ্ছে এতদিন যে হত্যাগুলি হয়েছে, একরাম সাহেব বলেন বা বিভিন্ন, এগুলির যে প্রতিবাদ ছিল, এগুলি কিন্তু ব্যক্তিগত ক্ষোভ, কখনো কখনো এলাকা ভিত্তিক প্রতিবাদ, ওইভাবে কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবাদ হয়।
মেজর সিনহার পরে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক প্রতিবাদ করছে, যেটা তার প্রাক্তন সহকর্মী। এই শক্তিটাকে কিন্তু মানে এই যে একটা অর্গানাইজড শক্তি যেখানে এটা ফলো করছে, এবং ওনারা কিন্তু বেশ অ্যাক্টিভ। যেমন গতকাল তারা মানে প্রথম থেকে তারা প্রথমে প্রেস কনফারেন্স করলেন, কালকে তারা সিনহার পরিবারের সঙ্গে দেখা করলেন। অর্গানাইজড ফোর্সের প্রতিবাদটাকে আমি আমলে নিতে চাই। আমি আপনার সাথে একটু একটু যোগ করতে চাই, যেহেতু আপনি আশা আলো দেখতে চাচ্ছেন, না আমি বিচারের ক্ষেত্রে, হ্যাঁ বিচারের ক্ষেত্রে আশা আলো পুরো ঘটনার ক্ষেত্রে না, এবং প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন গুলো যে চিহ্নিত করা যায় এবং সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়, এবং এর থেকে তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। আমি দুটো এক্সাম্পল আপনাদের সামনে রেখে পাল্টা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন গুলো তো চিহ্নিত কোথাও কোথাও হচ্ছে, কিন্তু ফল তো উল্টো হচ্ছে। যখন মাস্ক কেলেঙ্কারি হলো, মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অ্যাড্রেস করলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার পর মুহূর্তে কিন্তু মুগদা জেনারেল হসপিটালের পরিচালককে, যিনি এই প্রশ্নটা অ্যারাইজ করেছিলেন প্রথমে, তাকে বদলি করা হলো। যেই রেলওয়ের অতিরিক্ত মহাসচিব তিনি বললেন যে 10 জন রেলওয়ের সঙ্গে এটাকে না আমি বলছি না, এটা কিন্তু দুটো ভিন্ন ঘটনা। আমি বলছি যারা সততার সঙ্গে কাজ করতে চায় তারাই তো আর ক্রস ফায়ারের শিকার হচ্ছে। এটা তো হয়েছে, আপনি কি ভুলে গেছেন যে আরঙে অভিযান চালালেন যে ম্যাজিস্ট্রেট, তাকে বদলি করা হয়েছিল, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারভেনশনে কিন্তু সেটা থামানো হয়েছে। আমি যেটা বলছিলাম প্রাতিষ্ঠানিক প্রতিবাদের কথা, আমি আসছি আপনার পয়েন্ট। এই প্রাতিষ্ঠানিক প্রতিবাদের কারণে মেজর সিনহার সহকর্মী মানে প্রাক্তন যারা আছেন তাদের প্রতিবাদটা কিন্তু থেমে নেই, তারা এখনো আছে এবং তারা কিন্তু কন্টিনিউ করছে। এখানে কিন্তু আমার আশার আলো দেখার একটা কারণ, এতদিন আমি যেটা আবারও বলছি যে প্রাতিষ্ঠানিক প্রতিবাদ কিন্তু হয়নি, নূর ভাই যেটা বলেছে অঞ্চল ভিত্তিক হয়েছে, ব্যক্তিগত হয়েছে, কিন্তু এই প্রাতিষ্ঠানিক প্রতিবাদটা একটা মূল্য আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি যেটা বললাম যে ওই ভদ্রলোকের বদলে আমি নামটার মধ্যে ঠেকানো, এক্ষেত্রেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে আমার কোনো সন্দেহ নিশ্চয়ই কোনো সন্দেহ নেই, এবং আমার ধারণা, এবং এটা আমার মতো সবারই ধারণা, উনি ব্যক্তিগতভাবে ইন্টারফেয়ার করেছেন বলে জিনিসটা এতক্ষণ পর্যন্ত আছে। কিন্তু আমার একটা সন্দেহ, ওনার যারা সহযোগী রয়েছেন, ওনার এই আদেশ বলে নিয়ে তারা কতটুকু, মাননীয় প্রধানমন্ত্রী তার মাঠে গিয়ে কাজ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন, তিনি তো নির্দেশটা বাস্তবায়ন করবেন। এখন বোধহয় মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে, উনি আমার চেয়ে আরো ভালো বুঝবেন, যারা তার নির্দেশগুলি মাঠ পর্যায়ে, যেটা আপনি বললেন মাস্কের কথা, আমলে নিচ্ছে না, তাদের ব্যাপারে বোধহয় কঠোর হওয়ার একটা সময় এসছে, এবং আমার ধারণা এটাও হবে। আমি যেটা বিশ্বাস করি, প্রদীপের ব্যাপারে আপনি বলেন যে প্রদীপ 25 বছর একই রেঞ্জে কাজ করছে, চিরাং রেঞ্জে। যে কোনো শৃঙ্খল মানে ল এনফোর্সিং ফোর্সে একই রেঞ্জে এতদিন কাজ করার কিন্তু কোনো উদাহরণ নেই। এবং আরও মজার ব্যাপার দেখেন, আমি আপনাকে বলি, 5 লাখ থানায় প্রদীপের বিরুদ্ধে অভিযোগ হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। বন্দর থানায় তার বিরুদ্ধে অভিযোগ হলো, তাকে সরিয়ে আরেকখানে বদলি করা হলো। পুলিশের মধ্যে একটা ব্যাপার আছে, কিছু হলে বদলি করা তো কোনো শাস্তি না, তাই যে ব্যক্তিটার বিরুদ্ধে দুটি প্রমাণিত অভিযোগ, খালি অভিযোগ না কিন্তু ভাই, এটা কিন্তু প্রমাণিত অভিযোগ, এই প্রমাণের ভিত্তিতে তাকে কি করলেন, আপনি আরেক জায়গায় নিয়ে দিলে, তার মানে কি আপনি আমার প্রতিবাদ আমার অপকর্মটাকে প্রকারান্তরে সাপোর্ট করলেন। এটার জন্য কি, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে আসার কথা না, এটা তো তার ওই বাহিনীর কর্মকর্তাদের রেঞ্জের বা হেডকোয়ার্টারের করার কথা। কারা এগুলি করেছে, এগুলি তো বের করার কোনো ব্যাপার না। কাজে আমি মনে করি, যেমন আরেকটা কথা আছে, প্রদীপের কোনো একটা অসুবিধা মামলা হয়েছিল, যেটা হাইকোর্টে গিয়েছিল, এক আইজিপি নির্দেশে সেটা চাপা দিয়ে দেওয়া হয়েছিল। মুশকিলটা হয়েছে কি জানেন, ধরেন আমি গণমাধ্যম কর্মী, আমি যদি কোনো অপকর্ম করি, এটার দায় কি সাংবাদিক সমাজ নেবে? না, এটা আমার ব্যক্তিগত অপকর্ম। পুলিশ বাহিনী কেন এটা মনে করে যে প্রদীপ বা লিয়াকত, তারা যে এটা অবশ্য এখন বলা হচ্ছে যে এটা ব্যক্তির দায়, বাহিনীর দায় না, কিন্তু আচরণ কিন্তু মনে হচ্ছে যে অভিজ্ঞতা আমার, ওই অভিজ্ঞতাগুলিতে মনে হচ্ছে যে মানে বাহিনী বোধহয় সাত করে দায়টা নিচ্ছে, নইলে এই লোকগুলো এতদিন কিভাবে কাজ করে। প্রশ্ন তো সেখানেই। আমি কিন্তু আবারও বলছি, আমি এই সিনহার বিষয়ে, যেমন যাদের কথা আমি বললাম যে প্রাক্তন সৈনিক রাওয়া, তারা কিন্তু বলেছে যে এসপি সহ সকল পুলিশকে ওখান থেকে প্রত্যাহার করতে হবে, তাদের কিন্তু এরকম একটা দাবি আছে, তাই না? তো কাজে আপনি মূল উৎপাটনে এটা কিন্তু প্রাথমিক ধাপ। তারপরে হচ্ছে কারা এই প্রদীপকে শেকড় গোজাতে এখান থেকে প্রশ্ন খান লিটন আপনার কাছে, যে অপরাধ নিয়ন্ত্রণের নামে অপরাধের মাত্রা বাড়ানো হচ্ছে, এবং এর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন, আমি শুধু পুলিশের কথা বলবো না, বিজিবির মাধ্যমেও ক্রসফায়ারের ঘটনা ঘটছে, র্যাবের মাধ্যমেও ঘটছে,
পুলিশের মাধ্যমে তো ঘটছেই। এই যে এবং সবাই যে অপরাধী, আমি সে কথা বলবো অবশ্যই, আমরা কেউ বলবো না। আমি একটা লাইন বলি, ভাইয়ের নুরখানের সুবিধা হবে শুনেন। পুলিশ বলেন, বিজিবি বলেন বা র্যাব বলেন, আমি বিশ্বাস করি বা আমি নিশ্চিত এর সিংহভাগ লোকে কিন্তু দেশপ্রেমিক, অবশ্যই, সৎ। অবশ্যই। কিন্তু ওই যে বলে না হ্যাঁ। যে 9 মণ দোধে জি। 1 ফোঁটা গোমূত্র, এই প্রদীপের মতো বা লিয়াকতের মতো 1 ফোঁটা গোমূত্র কিন্তু সকল সর্বনাশ করে। এই বিষয়গুলিতে নূরখান লিটন, সেই মানে ওইখান থেকে প্রশ্ন যে অপরাধ নিয়ন্ত্রণের নামে যেই অপরাধের মাত্রাগুলো বাড়ানো হচ্ছে এবং এর মধ্য দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অপসংস্কৃতি চলমান রয়েছে আমাদের মতো দেশ, কয়েকটি রাষ্ট্র বলতেই পারি, শুধু আমাদের দেশে না, এর মাধ্যমে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও উল্টো অপরাধ প্রবণতা বাড়ছে কিনা? দেখেন, একেবারে সংক্ষেপে যেটা, সেটা হচ্ছে ধরে নিলাম যে আমি একজন ক্রিমিনাল, ধরে নেই আলোচনার স্বার্থে, তো আমার এই ক্রাইমটার বিচারের জন্য একটা ব্যবস্থা আছে। আমি কি ক্রাইম করেছি সেটা ইনভেস্টিগেট করবে পুলিশ, তারপর আমাকে আদালতে দিবে, আদালত আমার ক্রাইম অনুপাতে দায় নিরূপণ করে শাস্তি দিবে, এই তো বিষয়। কিন্তু এখানে যে জিনিসগুলি হচ্ছে যে আপনি নিজেই চিহ্নিত করছেন, নিজেই বিচারক হচ্ছেন, নিজেই ইমপ্লিমেন্ট করছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি মানে জাস্ট অর্থ কামাইয়ের জন্য নিরপরাধ মানুষকেও ফাঁসিয়ে দিচ্ছেন। এবং এইটি গতকালই তো আদালত একটি বিষয়ে অনেক ক্ষেত্রে কিন্তু অর্থ নেওয়ার পরেও ক্রসফায়ার ভয় দেখিয়ে কোতোয়ালি থানার এক ব্যবসায়ীকে ক্রসফায়ার ভয় দেখিয়ে 3.5 লাখ টাকা আদায় করা হয়েছে, 5 লাখ টাকা চার্জ করে, এবং সেটা আদালত তাকে পিআইবি-কে সেই মামলা ট্রান্সফার করেছে। ঢাকা শহরে কোতোয়ালি এই সিনার ঘটনা ঘটার পরে কিন্তু এইটা পরে ঘটনা। তার মানে আপনি কোথায় মানে কি বলবো, এবং আজকেও যদি আমরা খেয়াল করি, আজকেও এরকম কোথায় যেন একটা ঘটনা আছে। তো মূল বিষয়টা হচ্ছে যে দেখেন, পুলিশ আজকে এই জায়গাটিতে, আমরা যে শুধু আলোচনার সময় দুই একজন করে বলি, আমি বলবো না সব পুলিশ, কিন্তু পুলিশের ভিতরে একটা অংশ আছে যারা এই ধরনের দুর্বৃত্তায়নের সাথে যুক্ত হয়ে গেছেন, অপরাধ করে বেড়াচ্ছেন এবং অর্থ উপার্জন করছেন। এটা কিভাবে দিনের পর দিন সম্ভব? তখনই দিনের পর দিন সম্ভব হয় যখন প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ভিতরে দুর্বলতা প্রকাশ হয়, দুর্বল হয়ে যায় শৃঙ্খলাটা, এবং কোনো না কোনোভাবে যারা দেশ শাসন করেন তাদের প্রচ্ছন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকে, বা পুলিশকে যখন আপনি আপনার কাজে ব্যবহার করেন তখন পুলিশও কিন্তু সে নিজস্ব যে চাহিদা, নিজের সুবিধা, এগুলি আদায় করে, সেটা অর্থ কালেক্ট করে হোক, শক্তি প্রদর্শন করে হোক, যেভাবে হোক। আমি এটা বলতে চাচ্ছি যে আসলে দুর্ভাগ্যজনক হচ্ছে যে যারা দেশ শাসন করেন, রাজনীতি একটা মহান কাজ ছিল, কিন্তু সেইটাকে যারা দুর্বৃত্তায়িত করেছেন, এবং দুর্বৃত্তরা রাজনীতিতে এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে আমরা এখন যখনই কোনো দুর্নীতি ঘটনা পাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্রয়। এই জায়গাটাতে আসবে, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে। দর্শক, ছোট্ট বিরতি, খুশি। দেখছেন নিউজ অন ভিউজ। নূরখান লিটন যে বিষয় বলছেন আপনি, আমি আপনার কথা মাঝখানে বিরতিতে গিয়েছিলাম, যারা বা যে রাজনীতি এই জায়গাটা, মূল ব্যাপারটা হচ্ছে যে পুলিশকে পরিচালনা করে কারা? রাষ্ট্র যারা পরিচালনা করেন মূলত তারাই নীতি নির্ধারকের জায়গায়। এইখানে পুলিশ যদি মনে করে যারা পরিচালনা করছেন সেই রাজনীতি আমার কাছে দায়বদ্ধ, অর্থাৎ আমাকে তার প্রয়োজন আছে, যদি বিষয়টা এরকম চলে আসে কখনো পুলিশ বা অন্য যে কোনো সংস্থা, তখনই এই সমস্যাটা বেশি আকারে দেখা দেয়। যেমন এক সময় জবাবদিহিতাটা এত পরিমাণ ছিল যে একজন এসপি যখন থানা পরিদর্শনে যেতেন, আমার মনে আছে যে তখন থানার অফিসাররা সবসময় তটস্থ থাকতেন যে এসপি সাহেব কি প্রশ্ন করবেন বা কি অব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন। এখন কিন্তু এসপির অনেক ক্ষেত্রেই আমি দেখি যে সেই গুরুত্বটা সাবঅর্ডিনেটরা অনেক সময় দিচ্ছেন না, এবং সেই না দেওয়ার জায়গাটাও হচ্ছে কার সাথে কি সম্পর্ক। একজন ওসির বাড়ি যদি এক জায়গায় হয়
আর যদি তিনি একটু ক্ষমতার কাছাকাছি ব্যক্তিদের সাথে যোগাযোগ তার থাকে, তাহলে ওই জায়গায় আইজিও যে কিছু করতে পারে না। না, আবার অন্য বিষয় আছে, সরি, যে এসপি সাহেবকে আমি যদি নিয়মিত নজরানা দিয়ে থাকি তাহলে তো আমার তাহলে আবার কেয়ার করার কিছু উল্টা নেই। দিকে ওই জিনিসটা সেটাও আছে। আছে। তো এই যে একটা পুলিশ প্রশাসনের যে অব্যবস্থাপনা বলবো বা ব্যবস্থাপনা ত্রুটি বলবো বা দুর্বলতা বলবো, সেইটির সুযোগ কিন্তু পুরা মাত্রায় এই দুর্বৃত্তরা নিচ্ছে। আরেকটা জিনিস দুর্ভাগ্যজনক হচ্ছে, শুধু পুলিশকে সমালোচনা করছি তো, পুলিশ মনে করছে যে তাদেরকে, আসলে এটা প্রাতিষ্ঠানিকভাবে নেওয়ার কোনো দরকার নাই। আমরা পুলিশকে চাই জনগণের ফ্রেন্ড হিসাবে, পুলিশের প্রতি যাতে আমরা আস্থা রাখতে পারি। দিন শেষে কিন্তু পুলিশের কাছে আইজি সাহেবও বলছেন বারবার, তাদের মুখ হচ্ছে যে মানুষ চায় পুলিশকে বন্ধু হিসেবে। তার মানে তারা যখন এটা মনে করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যদেরকে, তার মানে বুঝতে হবে যে তারা নিজেরাও না না, confused। দিন শেষে কিন্তু আপনাকে আমরা পুলিশের কাছে পুলিশের যেতে হবে। কাছে এটা মাথায় রাখতে হবে। দিন শেষে কিন্তু আমরা যত ওখানে জায়গায় যেতে দিন হবে। শেষে আমাকে পুলিশের কাছে এবং যেতে সেই হবে। জন্য আস্থাশীল পুলিশ বাহিনীটা দরকার, ফ্রেন্ডলি পুলিশ বাহিনী দরকার এবং যোগ্যতর পুলিশ বাহিনী দরকার। পুলিশ কিন্তু নিপীড়কের বাহিনী হিসাবে আমার চোখের সামনে যাতে না থাকে, সেই জন্যই তো এত প্রশ্ন, এত কথা। কারণ আমি দিন শেষে তো অন্য কোনো বাহিনীর কাছে যাচ্ছি না, আমি পুলিশের কাছে যাব, এবং পুলিশই আমার নিরাপত্তা, ভালো মন্দ দেখভালটা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সেখানে আস্থার সংকট দেখা দিচ্ছে। কেন দিচ্ছে আমি আবারও বলি, এই যে যারা ঊর্ধ্বতন পুলিশের চেইন অফ কমান্ডে বসা আছেন, তারা যদি বুঝতেন যে আইন বহির্ভূত কাজ করে দিন শেষে আমি পার পাবো না, এই মেসেজটা যদি তাদের কাছে থাকতো, অর্থাৎ দৃশ্যমান কিছু কাজ যদি থাকতো, এটা কিন্তু গত দীর্ঘদিন ধরে কিন্তু অনুপস্থিত। নিয়োগের ক্ষেত্রে বিবেচনাটা করা হয় নানামুখী বিবেচনা, যেই বিবেচনার কারণে পুলিশ বাহিনীর অনেক ভালো অফিসার, অনেক সৎ কর্মকর্তা, দক্ষ কর্মকর্তারা এখন কিন্তু বেঞ্চের পিছনে চলে যাচ্ছেন। এটাও কিন্তু আজকে মূল্যায়ন করা দরকার। আর পুলিশের ভালো মন্দ দেখভালের জন্য এমন কোনো কিছুকে আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পেরেছি? পুলিশ কমিশনের একটা কথা এসেছিল, পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেইন থাকলে সেটা যাওয়ার একটা জায়গার কথা বলা হয়েছে, কিন্তু কই কোনো খোঁজ নেই। বরং পুলিশের সংস্কারের জন্য প্রচুর টাকা পয়সা খরচ করে অনেক গবেষণা, অনেক কিছু কাজ করা হলো, সেটা আলোর মুখ দেখতে পায়নি। জি, সামাজিক জাকির কাজল, আলোর মুখ দেখতে পাইনি, আপনি আলো দেখার চেষ্টা করছিলেন। কিন্তু যে অভিজ্ঞতা, যে প্রশ্নটি আপনার কাছে করা হয়েছিল, এবং আবারও করি, পুলিশ সংস্কারের কথা বলা হচ্ছিল যে 1861 সালের পুলিশ আইন এখনো পর্যন্ত চলছে। তা 2007 সালেও সম্ভবত পুলিশ আইনের সংস্কার নিয়ে অনেক কাজ করা হয়েছিল, বা সেগুলো আলোর মুখ দেখেনি। এত কিছুর পরও হ্যাঁ, সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছিল, বৃহৎ উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা থমকে গেল, সেটাই আর এগোলো না। তাহলে এত কিছুর পরও যখন আমরা আলোর মুখ দেখতে পারছি না, সামনে আলোর মুখ দেখবো কিভাবে? না, আমার কথা হচ্ছে যে আমি আবারও বলি, একই রিপিট হবে, এতগুলো বিচার বহির্ভূত হত্যা বলেন, ক্রস ফায়ার বলেন, এনকাউন্টার বলেন, মানে আলংকারিক শব্দ তো আমরা অনেক শুনি, এতগুলোর পরে যেটা হয়নি এবার কিন্তু সেটা হয়েছে। আমি সেই সেন্সে বুঝি। এবং দেখেন এখন পর্যন্ত যে আমরা নিশানাগুলো দেখছি, মনে হচ্ছে যে এখনো রাইট ট্র্যাকে আছে। এই ট্র্যাক যে কোনো সময় ট্র্যাকচ্যুতও হতে পারে, কিন্তু আমরা আশাবাদী হতে চাই। আমরা যদি সবাই ছেড়ে দিই, আমরা যদি তাহলে কিন্তু বিপদ। আমাদের তো একটা জায়গায় গিয়ে একটা কিছু করতে হবে, এবং গণমাধ্যম লেগে আছে, সবাই লেগে আছে। যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করলো, হাই পাওয়ার, তাই না? এবং ওই কমিটি আবার 7 দিন সময় বাড়িয়ে নিল। মামলা হয়ে যাওয়ার পরে ওই কমিটির কি প্রাসঙ্গিকতা আমি জানি না, এটা আমি আইনজ্ঞ নই। তবে আমার কাছে মনে হয় ওই কমিটির রিপোর্ট তো এখন আদালত আমলে নেবে না। ওইটা তো আদালত কিন্তু আমলে নেবে যারা যে আইন রক্ষাকারী বাহিনী, যাদের আদালত দায়িত্ব দিয়েছে তদন্ত করার। আমি ভুল হলে ভাই অত শুদ্ধ করতে পারি, কারণ আমি আইনটা এতই। কিন্তু আমি যেটা কমন সেন্স আমার যেটা বলে, এইটার পুরা তদন্ত যারা করছে তাদের রিপোর্টটাই কিন্তু আদালত আমলে নেবে। সরকার যে একটা কমিটি করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আধার, এবং তাকে 7 দিন বাড়িয়ে দিল, এই কমিটির তদন্ত প্রতিবেদনটা কোন কাজে লাগবে আমি খুব কনফিউজ। আলোর মুখ দেখবে কিনা, না, আলোর মুখ দেখলেও এটা তো আদালতের আমলে নেওয়ার কোনো বিষয় নেই। আমরা আশা করতে পারি যে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ডের বিষয়টি হয়তো একটা সুরা হলো বা বিচার পাওয়া গেল। আমি যেটা বলছি, সিনহার হত্যাকাণ্ডের খালি আপনি XYZ কে যদি ফাঁসি দিয়ে দেন, তাহলে কিন্তু বিষয়টা হলো সেটি অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ধরেন আজকে যাদের নাম এসছে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে দিলেন, কারো ফাঁসি দিয়ে দিলেন, কারো, এতে কিন্তু সমস্যার সমাধান না। এই সমস্যার সমাধানের দুটি দিক আছে। একটা আছে আমি আগে যেটা বললাম, যারা প্রদীপ লিয়াকত বানে তাদের মূলোৎপাটন। আরেকটা হচ্ছে ঘটনাটা কি হয়েছিল
সেইটা কিন্তু জানতে হবে। আপনি যদি সেটা লুকিয়ে যত শাস্তি দেন, পাবলিক জনগণের মধ্যে ধোঁয়াশা থাকবে। তার চেয়ে বড় কথা হচ্ছে বিষয়টার কিন্তু সুরাহা হবে না। সিনহা হত্যা নিয়ে কিন্তু বিভিন্নমুখী কথা আছে, বিভিন্নমুখী আলোচনা আছে, পাশের দেশেও কিছু নিউজ হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন নিউজ। আপনি যদি ওগুলি জনসমক্ষে না এনে এবং প্রকৃত সত্য না এনে খালি ফাঁসি দিয়ে দিলেন, তা বিচার করলেন আপনি, তো ওই বিচার কিন্তু মূল উদ্দেশ্যটাকে আপনার প্রোটেক্ট করবে না। আজকে বললাম তো, তখন প্রদীপের জায়গায় লণ্ঠন আসবে, প্রদীপের জায়গায় দিয়ে আসবে। আপনাকে দুটো কাজ সাইমেলটেনিয়াসলি করতে হবে, একই সঙ্গে করতে হবে। একটা হচ্ছে আপনার যারা প্রদীপ বানায় তাদের মূলোৎপাটন, ওই খোঁটাটা উপড়ে ফেলা। আর 2 নম্বর হচ্ছে কেন এই ঘটনাটা ঘটলো এটা সত্যটা জানানো। কারণ আজকে মেজর সিনহা পাহাড়ে গেছেন, কালকে আরেকজন যেতে পারে, এরকম ঘটনা আবার ঘটতে পারে। কাজেই এটা কি নিছক মানে রাগারাগির ঘটনা, নাকি নিছক কারো কোনো স্বার্থের আঘাত করেছিলেন উনি, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই বিষয়টা জানা কিন্তু খুব জরুরি। কারণ মেজর সিনহা মারা গেছেন, প্রদীপ বা অন্যদের হয়তো শাস্তি হবে। ওই যে আমাদের ওই যে ভৌগোলিক অবস্থা এবং ওইখানকার যে আঞ্চলিক ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক চোরাচালান, আঞ্চলিক যে অপকর্মগুলো, এগুলো কিন্তু থেকেই যাবে। আপনি যদি এগুলো বন্ধ করতে চান, কি হয়েছিল, কেন হয়েছিল, এটা বলতে হবে। আর পুলিশ ওখানকার যাদের দায়িত্ব দেবেন, অনেক ক্ষেত্রে কি ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করে দিতে হয়। এই যে আমরা সরার সাহেবের কথা বলি, একজন ম্যাজিস্ট্রেট, মুনির সাহেবের কথা বলি, এরকম কিন্তু বহু আছে, কিন্তু তারা কাজের সুযোগ পান না। তাদের আপনি যেটা একটু আগে বলেছিলেন, আমি সেই প্রসঙ্গে আসছি, যে সততার সঙ্গে যারা কাজ করেন তাদের মূল্যায়ন করা হয় না। আমার ধারণা সততার সাথে যাদের মূল্যায়ন করা হয় তাদের কাজ করার সুযোগ করে দেওয়ার মতো একটা অবস্থা, আমি শেষ করে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আমি বলতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতে, সরকারের আন্তরিকতার অভাব নেই। কিন্তু আন্তরিকতা আপনি বলবেন যে কই বিচার হয় না, এই হয় না, অনেক ধরনের মাঝে কিন্তু একটা স্টেপ তো আমরা এগিয়েছি, দলের লোকজন ধরা হচ্ছে, কিছু মানে একদম ডার্ক থেকে তো আমরা অন্তত একটা ক্যান্ডেল লাইট দেখাতে পেরেছি। এবং এই ক্যান্ডেল লাইট যে ক্রমশ সার্চ লাইট হবে না, আমি এখনও এটা বিশ্বাস করতে চাই না। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিতে এই ক্যান্ডেল লাইটটা সার্চ লাইটের দিকে যাবে। আমি একটু বেশি আশাবাদী। মেজর সিনহার পরিবার থেকে যে বক্তব্যটা দেয়া হয়েছে এবং রাওয়ার পক্ষ থেকেও যে বক্তব্যটা দেয়া হয়েছে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি হচ্ছে তারা বলেছেন যে মেজর সিনহাকে কিন্তু আমরা আর ফেরত পাবো না, কোনো কিছুর বিনিময়ে পাবো না। কিন্তু আমরা যদি দেখি যে এই ধরনের ঘটনা আর একটিও না ঘটে, তাহলে যদি আমরা এইটাই সবাই অনুধাবন করে থাকি, এই কথার গুরুত্বটা যদি রাষ্ট্র বুঝে থাকে, তাহলে যে কাজটি করতে হবে, মেজর সিনহার এই বিচারটি যেমন করতে হবে, পাশাপাশি এই ধরনের অবস্থা কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো, এবং সেই জায়গাটাকে ধরে যদি সংস্কারগুলি করা যায়, সংশোধনগুলি করা যায়, তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিস্তৃত ঘটনা, এই ঘটনার উদ্ঘাটন করার জন্য সহায়ক পরিবেশ তৈরি করাটা কিন্তু রাষ্ট্রের জরুরি দরকার। বিশেষ করে মেজর সিনহার হত্যাকাণ্ডের বিষয়টিকে যদি আমরা মানে সম্পূর্ণ জিনিসটা যদি উদ্ঘাটন করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় আনতে হবে যে পুলিশ বাহিনী গত 1.5-2 বছর দাপিয়ে বেরিয়েছে, তাদেরকে তাদের ইয়ের থেকে বিরত রাখা। এই সিদ্ধান্তগুলো আসবে কোত্থেকে? এটা রাষ্ট্র, সরকার, পুলিশ করতে হবে। আদালতও যেখানে সতর্ক করে দিচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে। গত বছর তো রিফাত হত্যা মামলা যে প্রধান আসামি নয়ন বন কথিত, তাকে যখন ক্রস ফায়ারে দেওয়া হলো, তখন আদালত সতর্ক করে দিয়েছিল যে আদালত কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। এটা আদালতেরও ব্যাপার না, এটা আপনার কনস্টিটিউশনের জায়গা থেকে যদি আপনি একটা অন্ধ মানুষ এটা বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাকে সমর্থন করা নৈতিক দিক দিয়ে যেমন সম্ভব না, আইনের দিক দিয়েও সম্ভব না। তাহলে আমাদেরকে এই জায়গাটাতে আজকে আসতে হবে, সেটা হচ্ছে এই ঘটনার যেমন উদ্ঘাটন করা দরকার এবং উদ্ঘাটনের জন্য সহায়ক পরিবেশ, আর পাশাপাশি এই ধরনের ঘটনা বন্ধের জন্য, ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলো না ঘটে, সেই জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। একটা হচ্ছে বাহিনীগুলির ভিতর যদি কোথাও শৃঙ্খলার অভাব থেকে থাকে, সেটা কিভাবে রিপেয়ার করতে হবে। বাহিনীগুলির লোক নিয়োগের ক্ষেত্রে, বাহিনীগুলির প্রশিক্ষণের ক্ষেত্রে, বাহিনীগুলির পদায়নের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো মানে পেশাদারিত্বের বাইরে কোনো কিছু বিবেচনা না করা হয়।
যেমন আপনি একটু আগে যেটা বলেছেন, আমিও সম্পূরকভাবে বলেছি যে একজনকে পুরস্কৃত করা হচ্ছে তার মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বা মানে প্রশ্নবিদ্ধ বিষয়গুলো নিয়ে। সেই জায়গা থেকে আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে। আরেকটা হচ্ছে পার্মানেন্ট একটা বডি থাকা দরকার, সেটা হচ্ছে পুলিশের ভালো মন্দ কোথাও ত্রুটি বিচ্যুতি হলে সেই জায়গাগুলি চিহ্নিত করা এবং সেই জায়গার সুপারিশটা রাষ্ট্রকে বা পুলিশ বাহিনীকে করা। পুলিশ পার্মানেন্ট একটা কমিশন হতে পারে, বা পুলিশের বিরুদ্ধে কমপ্লেনের জন্য একটা সেন্টার হতে পারে বা কমিটি হতে পারে, যেখানে সাবেক পুলিশ কর্মকর্তারাও সদস্য হতে পারেন, নানান পেশার লোকজন থাকতে পারেন, আমলাদের তরফ থেকে থাকতে পারে, এই পার্লামেন্টের তরফ থেকে থাকতে পারে। এইটা খুব জরুরি হয়েছে। যদি এইটা আমরা না করতে পারি, আর আমরা যদি পুলিশের এই মনোভাব ভেঙে না দিতে পারি যে পুলিশই আমাদের রাজনীতিবিদদের চালান বা তারাই ক্ষমতায় আনেন, এরকম একটা কথাবার্তা কিন্তু বিভিন্ন সময় পুলিশের বাহিনীর তরফ থেকে অনেকে বলেছেন, হয়তো ব্যক্তিবিশেষ বলেছেন, মানে প্রকাশ্যে বলেছেন। সেই জায়গাটি কিন্তু আমাদের বুঝতে হবে যে এইটা কেন বলতে পারে, এইটা বলার মতো সাহস, স্পর্ধা কোথা থেকে এসছে, তার মানে আমার কোনো ত্রুটির কারণে এসছে না সেই অধ্যত্বপূর্ণ আচরণ করছে, সেটা একটু বিবেচনা করা দরকার। এইটা বিবেচনা করতে ব্যর্থ যদি হই, সারা বাংলাদেশে এরকম মায়ের কোল খালি হবে এবং ভবিষ্যতে মানে বড় মাসুলের দিকে যেতে পারে। আমি মনে করি পরিবারের যে বক্তব্যটা, সেটাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র যাতে বিবেচনা করে, এমনকি প্রধানমন্ত্রী যদি বিবেচনা করেন, সেইটা হলে অনেক দূর আমরা এগোতে পারবো। কারণ আমাদেরকে শত্রু ভাবার কোনো কারণ নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখি বাহিনীগুলির প্রধানরা বলে ফেলেন মানবাধিকার কিসের, আবার মানবাধিকার সংগঠন কি, এনজিও কি। আসলে কি বিষয়টা ওইভাবে বলা দরকার, বিষয়টাতে গুরুত্ব দিয়ে যদি তারা নিজেদের, তারা কেন পুরা বাহিনীর উপর দায় নেন? আমরা কিন্তু পুরা বাহিনীকে বলছি না, আবারও বলছি, দিন শেষে কিন্তু আমি তাদের কাছেই যাব, আমার আস্থার জায়গাটা তারা যেন তৈরি করে। আরেকটা ব্যাপার আমি যেটা মনে করি যে শিপ্রা এবং শিফাত, এদের নিরাপত্তা, এবং কালকে যারা প্রেস কনফারেন্স করলেন তারা কিন্তু কালকে বললেন যে আমরা বলবো, আমাদের একটু সময় দেন। কারণ শিফাত হচ্ছে একদম প্রত্যক্ষদর্শী, একদম প্রত্যক্ষদর্শী, এবং শিপ্রা অনেকদিন ছিলেন শুটার। এই দুইটা স্টুডেন্টের মানে এই দুজনের নিরাপত্তা এবং তাদের সত্য কথা বলার সুযোগ সৃষ্টি করা, এই মামলার তদন্ত এবং এই ঘটনার প্রকৃত রূপ উদ্ঘাটনে এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ ওখানে যারা ছিলেন লিয়াকত, তারা এখন আসামি হয়ে গেছেন, এবং আসামিরা তো দে উইল ডিফেন্ড দিমসেলফ। কিন্তু শিফাত হচ্ছে একজন, কি বলবো আমি, একটা নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী, তাই না? কাজে তার বক্তব্যটা কি হয়েছিল, যে অস্ত্র বের করলো কি পড়লো না, তর্ক হলো কি হলো না, লাঠি দিল কিন্তু, শিফাতের চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না এই মুহূর্তে। কাজে শিফাত এবং শিপ্রা, তাদের নিরাপত্তা, তারা এখন একটা ট্রমার মধ্যে আছে, খুব স্বাভাবিক। তাদের নিরাপত্তা প্রয়োজনে, তাদের চিকিৎসা দরকার, তাদের মানসিক সুস্থতার জন্য। আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে নিরপরাধ ব্যক্তিদেরকেও ফাঁসিয়ে দেওয়া হয়, তার প্রমাণ এই মামলাতেই। হ্যাঁ, এরা তো দুজনই আসামি। সেটাই আমি বলছি। এবং তাদেরকে আদালতে হোক, ইনভেস্টিগেশন কালে তাদেরকে সত্য বলাটা, এই সত্যটা সকলকে জানার অধিকার দেওয়াটা খুব জরুরি। কারণ আমাদের একটা কথা আছে, কি তদন্তের স্বার্থে আমরা সকল প্রকাশ করতে পারছি না, এইটা না করে এই দুজনের বক্তব্যটা খুবই, বিশেষ করে আমি বারবার শিফাতের কথা বলছি, ভেরি ইম্পর্টেন্ট, একজন আই উইটনেস, তাকে নিরাপত্তা দিতে হবে, এবং শিফাতের মানসিক সুস্থতার ব্যাপারটা নিশ্চিত করতে হবে, এবং তাদের অকপটে সত্য বলার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমরা অন্য প্রসঙ্গে যাব একটা বিষয়, তার আগে এই বিষয়ে একটু নূর খান লিটু আপনাকে জানতে চাই যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যে অপসংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে, এর মধ্যে কিন্তু আরেকটি বড় বেনিফিশিয়ারি গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে গডফাদাররা কখনো ক্রসফায়ার শিকার হন না, বন্ধুযুদ্ধের শিকার হন না, এবং গডফাদাররা চান এই ধরনের ঘটনা ঘটতে লাগুক, তাদের কমান্ডের বাইরে যারা চলে যাবে তারাই ক্রসফায়ারে দেওয়ার ব্যবস্থা করেন। আবার যাদেরকে ক্রসফায়ারে দেওয়া হচ্ছে তাদের মাধ্যমে, যে তদন্তের মাধ্যমে তাদের যারা গডফাদার তাদের নাম যাতে বেরিয়ে আসতে পারে, সেই সুযোগটাও পাওয়া যায় না। এরা কি কখনো চাইবে যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো বন্ধ হোক? আমি এদের কথা বলতে চাচ্ছি এই জন্য যে এরাই তো আবার রাজনীতির একটি বিশেষ অংশ নিয়ন্ত্রণ করে। আসলে যেটা খুবই স্বাভাবিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইতিমধ্যে অনেক ছবি দেখছি, অনেক ঘটনা জানতে পারছি। এই ঘটনার ভিতর দিয়ে কিছু সত্য প্রকাশিত হচ্ছে, এবং যে জিনিসটা খুব বিবেচনার বিষয়, সেটা আবারও বলি, যেমন পুলিশকে অনেক কাজের ক্ষেত্রে জনসম্পৃক্তির কথা বলা হয়, যে জনগণকে সম্পৃক্ত করেন, কিন্তু পুলিশ যেটা করে সেটা হচ্ছে কিছু দালালকে সম্পৃক্ত করে, কিছু সোর্সকে সম্পৃক্ত করে। সাধারণের ভিতরে কিন্তু
তারা ওই নৈতিক সমর্থনটা আদায় করার চেষ্টা করে না। আমরা এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ সরকারের তরফ থেকে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের, দেখা যায় যে পুলিশ যে তাদের সাথেই দহরম মহরম করে, তাদের সাথে বৈঠক করে, এরকম ছবি কিন্তু আমরা দেখেছি। অনেককে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তিনি নীরবে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কাউকে পার্লামেন্ট মেম্বার বানাননি, এরকম ঘটনাও আছে। কিন্তু আমরা দেখি আবার পুলিশ যে কিন্তু তার কাছেই আবার সলা পরামর্শ বা বিভিন্ন দেখা সাক্ষাৎ ইত্যাদি করার মধ্য দিয়ে এক ধরনের এই যে গডফাদারগুলো, তাদেরকে কিন্তু এক ধরনের সুযোগ তৈরি করে দেন এবং তাদের পরামর্শ অনুযায়ী অনেক ক্ষেত্রে কিন্তু হ্যাঁ প্রোটেকশনও দেয়, তাদের পরামর্শ অনুযায়ী তারা কিছু কার্যক্রম চালায়। ফলে দেখা যাচ্ছে যে তারা হয়তো চাইবে না এই গডফাদাররা, কিন্তু রাজনৈতিক শক্তি যদি নৈতিকতার জায়গা থেকে বিষয়গুলোকে বিবেচনা করেন, তাহলে এখনো সুযোগ আছে এই সমস্ত বিষয় থেকে মানে দেশকে উদ্ধার করা, মানে উত্তরণ ঘটানো, বাহিনীগুলোকে সঠিক পথে পরিচালনা করা এবং মানুষের মনে আস্থার জায়গাটা তৈরি করা। এটা এখনো সুযোগ আমি মনে করি আছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ঘটনার পরপর কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকেও একটা পত্রিকায় এরকম নিউজ আসছিল, একটু বিতর্কিত নিউজ আসছিল, যেটি হয়তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেক প্রভাবিত করতে পারত। কিন্তু আমাদের সৌভাগ্য যে তাৎক্ষণিক আমাদের সরকারের কিছু পদক্ষেপ, দ্রুত পদক্ষেপের কারণে, পুলিশ, আর্মি সবার দ্রুত পদক্ষেপের কারণে ওই দিকটায় কিন্তু যায়নি। একটা জিনিস জানেন, আমরা কমিউনিটি পুলিশিং নামে একটা ব্যবস্থা চালু করার, এই কমিউনিটি পুলিশিংটা যদি আমরা সত্যিকার ভাবে করতে পারি, আপনি দেখেন সাপের বিষ দিয়ে কিন্তু জীবন রক্ষাকারী ওষুধও হয়, আবার সাপের বিষ দিয়ে মানুষ মারাও যায়। এই কমিউনিটি পুলিশিংটাকে যদি আমরা সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি করার মতো করতে পারতাম, জীবন রক্ষাকারী, যতটা উপকারী হতো কমিউনিটি পুলিশিংটা বোধ হয় সেই জায়গায় যেতে পারেনি। এটাও আমরা যারা ওই দালাল কমিউনিটি পুলিশের সেটা আমি বললাম, কাজী খোল নলচে বদলাতে হবে। খোল নলচে যদি আপনি বদলান, পুরো সংস্কার করেন, কমিউনিটি পুলিশিং করেন এবং মূলোৎপাটন করেন এই দুর্নীতি মানে এদের পৃষ্ঠপোষকদের, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে দুর্বৃত্তের উপরে আপনার আস্থা রাখা দরকার নাই, ভালো মানুষদেরকে আপনি সামনে নিয়ে আসেন। এবং সমাজে কিন্তু ভালো মানুষই বেশি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে খারাপ মানুষগুলি হচ্ছে নেতৃত্বের স্থানে বসে আছে, প্রভাবিত করার স্থানে। আরেকটা জিনিস, এটাই আমাদের বড় দুর্ভাগ্য। আরেকটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু এখন সুযোগ আছে, এই ঘটনাটি ঘটার পরে আমাদেরকে একটু দেখতে হবে যে এই যে দীর্ঘদিন ধরে এই ধরনের পরিবেশ তৈরি করেছে, একটা ভয়ের সংস্কৃতি বহমান রেখেছে এবং অর্থ উপার্জন করেছে, এই অর্থ এবং ক্ষমতার অপপ্রয়োগ, এগুলি কিন্তু চিহ্নিত করা দরকার। এগুলির আজকে দুদক যদি এসব ব্যাপারে শক্তিশালী কিছু পদক্ষেপ গ্রহণ করে, তাহলে দেখা যাবে যে মানে এই একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য দুদককে আমরা অনেক ক্ষেত্রে নিজেরাও আদালতে কাঠগড়ায় দাঁড় করে, আবার দুদক কিন্তু কিছু ভালো পদক্ষেপ নিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে স্বাস্থ্য কেন, ওই যে প্রদীপের স্ত্রী এবং সে বিষয়ে তারা তদন্ত রিপোর্ট দিয়েছিল, তারা নিজ উদ্যোগে যে ইয়েটা করেছিল। এটা হলো হয় কি অন্যদের জন্য এটা একটা সতর্ক বার্তা হয়। তো স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে যে বিষয়গুলো তারা অভিযোগ আকারে দাখিল করলো মন্ত্রণালয়, সেই বিষয়েও তো কোনো পদক্ষেপ দেখলাম না আমরা মন্ত্রণালয়। এখনো তদন্ত চলছে। আপনি দেখেন এক্স ডিজি কেও গত বছর কিন্তু একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে তারা, হ্যাঁ এক্স ডিজি কেও কিন্তু ডাকা হয়েছে। আসলে হয়েছে কি, আপনি দেখেন, আপনি এখন কি স্বাস্থ্য নিয়ে আমি একটু স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে চাই, করোনা নিয়ে, যে যেহেতু প্রসংক্রমে এটি এলো, তো দুদকের বিষয়টা এটাই যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি যেটা বলছেন সে করোনা কেন্দ্রিক তদন্ত প্রতিবেদন ডিজিকে ডাকা হয়েছে, ভাই আমি এটা বলছি, করোনা আগে দুদক একটি প্রতিবেদন দাখিল করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা সম্পর্কে, এবং সেখানে যে ক্রয় যে বিষয়গুলো, বিভিন্ন ইকুইপমেন্ট কেনা, ক্রয় দুর্নীতি, সেই বিষয়গুলো খুব জোরালো আকারে তারা অ্যাড্রেস করেছিল, কিন্তু সেটিও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের ভ্রুক্ষেপ করেনি। আমাকে শুনেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বললে তো অনেক কিছু, আপনি যেটা বললেন এটা তো কিছুই না। এটা তো ধরেন একটা নগদ যেগুলো হচ্ছে এগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করছে। আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একটা, সকালে একটা ডিসিশন নিচ্ছে, বিকালে একটা ডিসিশন নিচ্ছে, আজকে বুলেটিন করব, কালকে বন্ধ করব, আজকে হাসপাতালে আপনি অভিযান চালাতে পারবেন না, কালকে আবার বলছেন না পুলিশ নিয়ে মানে অভিযান চালাতে পারবেন। পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কার? মন্ত্রণালয়ের দায়িত্ব তো মন্ত্রী। পুরো স্বাস্থ্যমন্ত্রী তো আমার কাছে এখন মনে হয় যে ক্লাউন,
এক এক সময় এক এক কথা বলছে, এটা আমি জানি না, এটা আমি কিভাবে করব। এই লোকের যদি মিনিমাম আত্মসম্মান জ্ঞান থাকতো আমার মনে হয় উনি সরে দাঁড়াতেন। তো বাংলাদেশের দুর্ভাগ্য, সে যতক্ষণ আপনি গলা ধাক্কা না দেবেন ততক্ষণ কেউ সরে যায় না, তাই না? তো আমার কাছে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করা মানে এখন একটা অরুচিকর বিষয় মনে হয়, মানে কেমন যেন একটা মনে হয় যে রামরাজত্ব চলতেছে, তাই না? এই যে করোনার মতো একটা সিরিয়াস বিষয় আপনি অ্যারেস্ট করলেন, শাহেদ সাবরিনের জন্য কি শাহেদ সাবরিনাই দেয় মানে বা মানে যে কে যে সমস্ত ব্যবস্থাপনার ভিতর দিয়ে তো ব্যবস্থাপনা দেয়, আপনি তাদের সুযোগ দিয়েছেন। ভাই দুর্বৃত্তরা বা খারাপ লোকরা চাবেই সুযোগ নিতে, আমি খারাপ লোক, আমি সুযোগ নিতে চাবো, আপনি সুযোগ দিচ্ছেন, আমার চেয়ে তো আপনি বেশি অপরাধী বলে আমি মনে করি। কিভাবে শাহেদের হাসপাতালে সরকারি কোটি কোটি টাকার যন্ত্রপাতি চলে গেল, কিভাবে শাহেদের হাসপাতালে যখন আপনি সরকারি দুজন ডাক্তার পোস্টিং দিলেন তারা চলে আসলো এবং এসে আপনাকে কমপ্লেন করলো এখানে এটা, সেটা কেন আপনি আমলে নিলেন না? মুগ্ধা হাসপাতাল যেটা আপনি বললেন মাস্ক কেলেঙ্কারি, শোনা যায় কার কার পুত্ররা জড়িত, তাই না? তাকে আপনি বদলি করে দিলেন। এগুলো মানুষের কাছে কি বার্তা দেয়? আমাদের মাননীয় প্রধান আবারও আসছে, তিনি যতই আন্তরিক হন কিন্তু এই মেসেজগুলি যখন দেখে তখন তো মানে মনে হয় কি কেমন জানি মনে হয় যে তিনি আদৌ তিনি কি আন্তরিক করবেন? কিনা। আপনি দেখেন ব্যাপারটা ওই জায়গায় চলে সব যায়। দায় দায়িত্ব হ্যাঁ, তার কাছেই যাচ্ছে, তিনি এতটা attentive থাকার পরেও। হ্যাঁ, এতটা উনি শক্ত থাকার পরও এতটা, তারপরে কিন্তু তার কাছে যাচ্ছে, কারণ হচ্ছে এইগুলি এক নম্বর। দুই নম্বর, আর দেখেন নির্দেশ কিভাবে আমার কালকে তো মঙ্গলবার ছিল বা পরশু, এখন তো পরশু হয়ে গেছে, মন্ত্রিসভার বৈঠকে বলা হলো মানুষ যেন মাস্ক পরে না, ভ্রাম্যমাণ আদালত করে। আজকেও তো আমি দেখলাম অসংখ্য মানুষ মাস্ক ছাড়া চলছে, তাই না? তো এই বিষয়গুলিতে মাননীয় প্রধানমন্ত্রী তো মাঠে যাবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে, তাদের এইডস আছে, তাদের তো উচিত এই বিষয়গুলি নিশ্চিত করা এবং তাকে জানানো। এবং আমার কেন জানি মনে হয় অনেক ক্ষেত্রে বোধহয় আমাদের যারা শীর্ষ নেতৃত্বে থাকে তাদের অনেক কিছু জানানো হয় না এবং তার পক্ষে জানা সম্ভব না বা জানার চেষ্টাও করতে চান না। এই বিষয়গুলি দেখতে হবে। আপনি জানেন এই এক স্বাস্থ্যমন্ত্রী মানে এক স্বাস্থ্য ব্যবস্থাপনার কারণে সরকারের কত আন্তরিক প্রচেষ্টা, কত ভালো নস্যাৎ হয়ে কাজের উপর যাচ্ছে। মানে একটা সন্দেহের কালিমা লেপন হচ্ছে। অবকাশ থেকে যাচ্ছে। আপনি প্রতিটা ক্ষেত্রে দূরে আপনি স্বাস্থ্যের ডিজি বদলালেন, ডিজি বদলানোর পর কি হলো, উনি এসে বললেন যে পরিচালকের নিচে কেউ গণমাধ্যমে কথা বলতে পারবেন না। আপনি পরিচালককে ফোন করেন, বলে যে আমি একটু ডিজি সাহেবের সঙ্গে কথা বলে নিই। তার মানে কি আপনি ওখানে একটা ব্যারিয়ার তৈরি করে অবাধ তথ্য প্রবাহের যুগে আপনি ওখানে একটা তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করতে। এই তথ্য প্রবাহে যখন আপনি বাধা সৃষ্টি করবেন তখনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুজব হবে। গুজব কিন্তু খুব মারাত্মক জিনিস। আপনি যদি সত্যটা প্রকাশ করতে না দেন তখনই কিন্তু গুজব ডাল পালাবে। এবং দুর্ভাগ্যজনকভাবে যারা দায়িত্বে থাকেন তারা এই জিনিসটা বুঝতে চান না। আজকে যদি ডিজি সব ওপেন করতেন তাহলে কিন্তু গুজবের অবকাশ থাকবে। এখন কি হবে, আমি যখন ওপেনলি যেতে পারবো না, আমি তো নিজে তো রিপোর্টার মানুষ, আমি তো কি করব, আমার তো নিউজ করতে হবে। আমি হয়তো একটা এমন লোকের কাছে যাব, সে হয়তো একটা ক্রস চেক করতে আমি পারবো না, তাই না? আপনি যখন আমি একটা নিউজ লিখে দিলাম, ডিজিকে ফোন করলাম, উনি ফোন ধরবেন না, আমি নিউজটা লিখে বললাম, মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি বা তিনি কিছু বলতেও স্বীকার করেন, একটা ভুয়া নিউজ কিন্তু চলে গেল। এটা কিন্তু আমারও দোষটা, কারণ আমি কিন্তু ওই অফিসেরই একজনের কাছ থেকে নিউজটা, যিনি হয়তো ওই সঠিক ব্যক্তি না। যেহেতু আপনি আমাকে সঠিক ব্যক্তির কাছে যেতে চাচ্ছেন না, আমি এটা করি অ্যাজ এ রিপোর্টার, আমি আমার অভিজ্ঞতা করি। তখন কি হলো, আপনি এই যে অবাধ তথ্য প্রবাহ বন্ধ করলেন, ক্ষতিটা কিন্তু আপনি আপনারও করলেন, আমারও করলেন, দেশেরও করলেন। এই জিনিসগুলি বুঝতে হবে, তাই না? আপনি সত্য ঘটনা কিন্তু সব সময় কর্তৃপক্ষকে সাহায্য করে, সরকারকে সাহায্য করে। আপনি দেখেন যে ভদ্রলোক মারা গেলেন, ব্রিগেডিয়ার, ওই যে সিএমএসডি যে স্টোরের যিনি দায়িত্বে ছিলেন, ব্রিগেডিয়ার শহীদ মারা গেলেন, যে উনি যে চিঠিটা লিখে দিয়ে গেছিলেন, এটা প্রকাশ করতে অসুবিধাটা ছিল। চিঠিটা প্রকাশ হয়েছে, তাকে সরিয়ে দিলেন। সেই প্রত্যেকটা জিনিস এখন প্রমাণ হচ্ছে না, যে কি মনে হচ্ছে এই যে স্বাস্থ্য অধিদপ্তর দুর্বৃত্তায়ন মানে এই চক্র কিন্তু ভীষণ শক্ত। মাঝে মাঝে মনে হয় এটা কি রাষ্ট্রের চেয়েও শক্ত, এমন প্রশ্ন তো চলে আসে। খালি একজন ডিজি বদলে বা কজন পরিচালক বদলে হবে না। কেন মন্ত্রীকে কোনো জবাব দিতে, যে লোক নিজে লজ্জা পায় না তাকে কেন জবাব দিতে? সেখানে প্রশ্ন যে করোনা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সেই পদক্ষেপগুলো সফল হলো না, বা বিভিন্ন অব্যবস্থাপনার কারণে 2জন সচিবকে বদলি করা হলো, কয়েকজন অতিরিক্ত সচিবকে বদলি করা হলো, স্বাস্থ্য দপ্তরের পরিচালক সহ মহাপরিচালককে চেঞ্জ করা হলো, তাহলে হচ্ছে না কেন কিছু? নূর খান, আপনার মাথা এক মিনিট, সেই ঘুরে ফিরে গডফাদারদের প্রশ্ন না, আপনি মাথা ঠিক রেখে, হাত আমার ব্যারাম আমার মাথায়, আপনি আমার হাতে পায়ে কোমরে অপারেশন করলে তো হবে না। আমি এই বললাম। জি, নূর খান লিটন, আসল ব্যাপারটা কথা বলতে আমি মন্ত্রীকে বুঝাচ্ছি, ভুল বোঝার অবকাশ না, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা দেখেন, আমরা সমস্যাগুলো জানি,
আমরা সমস্যাগুলি চিহ্নিতও করি, কিন্তু সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাই না। যেটা কাজল ভাই বললেন আমি একমত, যে যেখানে সমস্যা মাথা, আমরা মাথা বাদ দিয়ে সব জায়গায় অপারেশন করতে, মাথা কিন্তু আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাথা বুঝাচ্ছি, স্বাস্থ্যমন্ত্রী। তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এখানে তো আসলে আজকে বলতে দ্বিধা নেই যে আমাদের সব সেক্টরই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটার পিছনে বড় কারণ হচ্ছে সবচেয়ে মহান যে কাজটি রাজনীতিবিদরা করেন, তারাই তো সবচেয়ে একেবারে নিজের খেয়ে সাধারণ মানুষের জন্য করেন একটা নৈতিক অবস্থানের জায়গা থেকে। সেখানে যখন পচন ধরেছে, সেখানে যখন দুর্বৃত্তদের শক্ত খুঁটি গেড়ে ফেলছে, তখন সমাজের অন্যান্য জায়গায় তো অবস্থাটা এরকম। আর দেখেন এখন সমাজে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে টাকা উপার্জনের প্রতিদ্বন্দ্বিতা। এখানে কোনো নীতি বিবেচনা করা হয় না, নৈতিকতার বিবেচনা করা হয় না, সমানে আর কে কত সুন্দর গাড়ি কিনবে, কে কত সুন্দর বাড়িতে থাকবে, কত সুন্দর জমি কিনবে, মানে মাথার দেশের বাইরে কি সুন্দর বাড়ি করবে, দেশে না। মানে যখন পরিমাণটা বেড়ে যায় তখন চিন্তা করে যে এইখানে না, টাকা বাইরে পাঠাইতে হবে। এবং এইটা করার সুযোগ এই কারণেই পাচ্ছে রাজনীতির দুর্বলতার সুযোগ। সুতরাং আমাদেরকে যত কথাই আমরা বলি, পান্না ভাই, নীতিহীন রাজনীতি দিয়ে নৈতিকতার চর্চা করা যাবে না। কাগজে বইতে আপনি নৈতিকতা লিখে রাখবেন, বাস্তবে সেটা করবেন না, শুধু বাস্তবে থাকবে না। এবং প্রত্যেকটা দলের ভিতরই তো আমি মনে করি কিছু নীতিবান মানুষ আছে, আদর্শবান মানুষ আছে, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে এই দুর্বৃত্তদের কারণে। এবং যারা বিশেষ করে ক্ষমতায় থাকেন যে সমস্ত রাজনৈতিক দল, সেখানে কিন্তু এখন আর সেই পরিশ্রমী ত্যাগী নেতা মানে কর্মীদের কিন্তু মূল্যায়নটি আমরা দেখছি না। আমি এতটা হতাশ হতে রাজি নেই। আমি যেটা মনে করি, এই সরকার কিন্তু একটা জিনিস শুরু করেছে, নিজের দলের লোকদের যে আটক বা দলের লোকদের চিহ্নিত করা। এটা কিন্তু আগে বাংলাদেশে আমরা দেখি হয়নি। এটা যেমন সত্য কথা, আমি শেষ করতে যাই, শুনেন। একটা শীতে বা একটা কোথাও ময়লা পড়তে পড়তে যখন পুরু হয়ে যায়, তখন কিন্তু ওই কাপড় দিয়ে ঘষলে হয় না, তখন অ্যাসিড ঢেলে এটাকে পরিষ্কার করতে হয়। প্রাথমিক কাজটা শুরু হয়েছে লেটার সি, এটা থমকে গেছে। মানে এই জাতীয় একটা যুগান্তকারী কাজ করতে গেলে কিন্তু অনেক বিষয় চলে আসে আমাদের মতো দেশে। আমি এই শুরুটাকে নিরুৎসাহিত করতে চাই না, এবং আমি এই যে থমকে গেছে এটার সঙ্গে আমি আপনার সঙ্গে দ্বিমত করতে চাই না। তবে এই যে শুরু হয়েছে, আমি আশা করি এই যে বর্তমান প্রেক্ষিতে এসব আলোচনা অনেক কিছু চেয়ে তো নিঃসন্দেহে, এবং এটা আসে এক সময় না এক সময় এটা পরিণতি পাবে। একটা শেষ প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই, যে আমরা বলি বা শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষের আপনারা রয়েছে, তারা বলে থাকেন যে খারাপ মানুষ বা দুর্নীতিপরায়ণ মানুষের সংখ্যা এই সমাজে কম, অনেক কম, ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু তারপরে সেই মুষ্টিমেয় বা গুটি কয়েক দুর্নীতিপরায়ণ বা অপরাধী মানুষগুলো কিন্তু সবকিছুই কি নিয়ন্ত্রণ করছে না? আমি তো প্রথমেই বললাম, আমাদের দুর্ভাগ্য চলে। কেন? এর কারণটি কি? তাদের ভিত্তি কি এতই শক্ত? তাদের ভিত্তি কি এতই শক্ত? অবশ্যই। আমি ওই যে ফুটা উপড়ানোর কথা বললাম না, তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন। এই যে আজকে যিনি মাস্ক দিলেন, তিনি কি তার জোরেই তার মাস্কটা হলো? মাথা মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি মাথা, তার যদি মদত না থাকে, এই মাস্ক দেওয়ার পরে কেন তার বিচার হয় না? এখন ধরেন আপনার, আমি মন্ত্রী, আপনি আমার ভাই, উনি আমার ছেলে, ও আমার ভাতিজা, তারা যদি এগুলি সাপ্লাই করেন, আমি তো কিছু বলবো না। ঘটনাগুলি তো এগুলি স্পষ্ট, তাই না? এগুলি তো স্পষ্ট, এগুলি আমলে নিতে বললাম না। আমাদের মধ্যে তো নির্লজ্জতা এমন পরিমাণে, আমি তো নিজে সরে যাব না। সমাজে হয়তো ভালো মানুষের সংখ্যা বেশি, তারা একটি অংশ, বড় অংশ নিষ্ক্রিয়। হ্যাঁ, এবং খারাপ মানুষটা এমনভাবে বিস্তৃত, মানে খারাপ ঘটনাগুলোকে এমনভাবে বিস্তৃত করে ফেলছে যে এই ভালো মানুষগুলি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এবং ভালো মানুষগুলির কিন্তু আমরা কোনো জায়গা তৈরি করে দিতে পারছি না। সমস্যাটা কিন্তু এখানে। ভালো মানুষ, হ্যাঁ, আমি কখনো কখনো দেখতাম, এটা আমি খুব কাছ থেকে দেখার চেষ্টা করি, এটা এক ধরনের পাগলামিও বলতে পারেন, যে সচিবালয়ে আগে খেয়াল করতাম কিছু মানুষ ছিল যারা এই একটা ছোট্ট টিফিন ক্যারিয়ার, একটা ছাতি বা এই ছাতি আর টিফিন ক্যারিয়ার নিয়ে যেত, এবং বাসে যে নামতো, বাসের থেকে ইয়ে হতো, এবং আগে বাস ভাড়া নিয়ে যে কথাগুলি হতো সেগুলি কিন্তু দেখা অনেক, কারণ কি পয়সার দাম ছিল, মানুষ এইভাবে পয়সা কামাই করতে পারেনি। অনেক ধন্যবাদ নূর খান লিটন, ধন্যবাদ সাংবাদিক জাকারিয়া কাজল। তো শেষ করছি, হয়তো আমরা এইভাবেই শেষ করতে পারি যে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি আমাদের সমাজে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেই ভালো মানুষগুলোর মধ্যে সম্ভবত একতা নেই, যে একতাটি রয়েছে দুর্নীতিপরায়ণ অপরাধী মানুষগুলোর মধ্যে সক্রিয় করতে হবে। এবং এরকম কথাই রয়েছে, সমাজ ধ্বংস হয়
খারাপ মানুষের জন্য নয়, সমাজ ধ্বংস হয় ভালো মানুষের নিষ্ক্রিয়তার কারণে। ভালো থাকুন, শুভরাত্রি। অবশ্যই আমরা যেন নিজেদেরকে ভালো বলে দাবি করি, আসুন প্রতিবাদের জায়গাটা তৈরি করি এবং আমরা সক্রিয় হই। শুভরাত্রি।